আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কোনো জটিলতায় সমাধানের অযোগ্য নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, আলোচনার মাধ্যমে দুই দেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কাজ করছে দুই দেশের সরকার। এদিকে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এটি গুজবেরই অংশ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি। বিশেষ অতিথির বক্তৃতায় যুবকদের চাকরির দিকে না ঝুঁকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। একাত্তরকে মুছে দিতে চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। পলাতক ফ্যাসিবাদকে খুশি করতেই দলটি এ কাজ করছে কিনা এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে আরাফাত রহমান কোকোয়ের ৫৭তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত শেষে এসব কথা বলেন তিনি। বলেন, একাত্তরকে মনে প্রাণে ধারণ করে বিএনপি। ৭১, ৮৬, ৯০ সব আন্দোলনে একটি রাজনৈতিক দল দেশের মানুষের সঙ্গে শত্রুতা করেছে। দলটি এককভাবে জুলাইয়ের কৃতিত্ব নিতে চায় বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। একাত্তরকে ছোট করার জন্য, একাত্তরকে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানেও কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। একাত্তর স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে যে নামটি অবিচ্ছিন্নভাবে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে। আমি বলি যে কাকে খুশি করতে চাচ্ছেন? নিশ্চয়ই পলাতক ফ্যাসিস্টকে খুশি করার জন্যই কি আপনারা এই কাজগুলো করছেন? এই প্রশ্ন তো আজকে জনগণের, এই প্রশ্ন আজকে মানুষের মুখে মুখে। কেবল সবার আগে বাংলাদেশ নয়, বিএনপি সরকার সাম্যের বাংলাদেশ করতে প্রতিশ্রুতিবদ্ধ, এমন কথা জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে SGD বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি বলেন, লোক দেখানোর জন্য নয়, জনগণ ও দেশের উন্নয়নে বিশ্বাস করে বিএনপি। হাসিনা সরকারের আমলে ঘোষিত উচ্চ প্রবৃদ্ধির হিসাবকে ফাঁপা উল্লেখ করে অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, প্রকৃত চিত্র ছিল তার চেয়েও কম। তিনি বলেন, প্রবৃদ্ধির হার বাড়লেও সে অনুপাতে দারিদ্র্য কমছে না। এদিকে দেশের ভেতরে আয়, ভোগ ও সম্পদের বৈষম্য তীব্র রূপ নিয়েছে। অন্যদিকে কাজের বাজারে তৈরি হয়েছে চরম সংকট। সমাজ কল্যাণ মন্ত্রী জনাব স্লাইডটিতে আপনারা দেখছেন যে 10 বছরের ভিতরে একই সাথে আমাদের সবাইকে প্রতিনিধিত্ব করছেন। নারীর যদি আয় কম থাকে তখন তিনি অত্যন্ত সচেতন ভাবে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে সবাই আমরা কাজ করছি এবং আমাদের লক্ষ্য একটাই যে সবার জন্য একটি বাংলাদেশ আমরা যাতে ওনার নেতৃত্বে এমনভাবে নিয়ে যেতে পারি যেটির মধ্যে কেউ কাউকে অবহেলা করবে না এবং সবাই মনে করবে, ইয়েস, আমিও তো এটির অংশ। জুলাই আন্দোলনে 6 সমন্বয়কে ডিবি অফিসে ধরে নেওয়া সহ সে সময়ের পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথোপকথনের দুটি কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে আজ 6ষ্ঠ দিনের মতো যুক্তি তুলে ধরছে প্রসিকিউশন। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর জেআইসিতে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে এবং জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে সহ 12 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। সরকারি এসব মামলায় গ্রেফতার মোট 10 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আবার
খাওয়াই ওইসবই কেন তুমি? না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। এদেরকে কি করলা? কোনটা? ওই 6 জন। চারজন তো স্যার, এটা স্যার প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয়, প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং, স্বরাষ্ট্রমন্ত্রী এখান থেকে যা নির্দেশ দেয় সেটা আমি করি। আপিল বিভাগ সহ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি করেছেন আইন বিটের সাংবাদিক সহ অন্য সাংবাদিকরা। সকালে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এই কর্মসূচিতে সম্পাদক পরিষদের সভাপতি, ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবির, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, বেসরকারি টেলিভিশন RTVর বার্তা প্রধান ইলিয়াস হোসেন সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা নাগরিকদের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিতে অবিলম্বে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানে আমাদের দেশে এই ধরনের সিদ্ধান্ত বিচারের স্বচ্ছতা ও ন্যায় বিচার পরিপন্থী। সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন সাধারণ মানুষের কাতারে মিশে কথা বলছে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে, সেই সময়ে একজন প্রধান বিচারপতি যখন আদালতকে বিচ্ছিন্ন করে রাখে জনগণের কাছ থেকে, স্বাভাবিকভাবে তখন সন্দেহের উদ্রেক হয়। আমাদের সংবিধান বলছে জনগণের জানার অধিকারকে সংকুচিত করতে পারবে না, বন্ধ করতে পারবে না, দরজা বন্ধ করে কোনো বিচার করা যাবে না। আপনারা ব্যক্তি বা বাস্তব অর্থে আপনারা দেখবেন শুধু সাংবাদিক না, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোনো বিচার প্রার্থীও প্রবেশ করতে পারে না। যে ভুল কাজটি তারা করে যাচ্ছেন তার দিক থেকে তারা সরে আসবেন আমরা আশা করি। তা না হলে আমাদের এই বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রামের অংশ হিসেবে আমাদের সমাজ এবং রাষ্ট্রের, আমাদের বিচার ব্যবস্থার গণতন্ত্রায়নের জন্য আমাদেরকে বৃহত্তর সংগ্রামে আমাদের অবতীর্ণ হতে হবে। কঠোর মূল্যায়ন নাকি শিক্ষার্থীদের গাফিলতি? এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর পাশের হার কমায় এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। উত্তরপত্রের সঠিক মূল্যায়নে শিক্ষকদের উপর ছিল না বোর্ডের কঠোর নির্দেশনা, তবে রেজাল্টে ভয়াবহ বিপর্যয় হয়নি বলছে শিক্ষা বোর্ড। গণিত আর ইংরেজিতে ফেলের সংখ্যা বাড়ার পেছনের কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। তবে এজন্য দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার দুরবস্থাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সাদিয়া কানিসের রিপোর্টে। 2007 সালের পর এবার সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষায়। এবার পাস 62.25%, ফেল করেছে প্রায় 7 লাখ শিক্ষার্থী। জিপিএ 5ও কমেছে 23,000-এর বেশি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে পাস ও জিপিএ 5-এর সংখ্যা ক্রমান্বয়ে বাড়লেও এখনকার চিত্র ঠিক উল্টো। এমন ফলাফল নিয়ে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবক মহলে বইছে আলোচনার ঝড়। মূল্যায়নকারী শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে তার উপরই মূল্যায়ন হয়েছে। আগে যে একটা টেন্ডেন্সি ছিল তাকে পাশের হার বাড়াতে হবে, বেশি ওভার মার্কিং করা বা অতি মূল্যায়ন, এই বিষয়গুলো এখন টোটালি অফ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীর খাতাটাকে প্রপারলি জাজমেন্ট করতে হবে। আসলে মোবাইলে আসক্তি, এটা আমরা প্রতিনিয়ত ফেস করছি, কারণ তারা এত বিনোদনে ঢুকে যাচ্ছে যে তারা আসলে মনে করছে যে এটা চেয়ে ওটা ভালো লাগছে তাদের। মানে এটা একটা ডিভাইস এডিটের থেকে তাদের বের করে আনতে হবে। খাতা মূল্যায়ন যথাযথ হয়েছে, যে যেমন করেছে সেভাবেই তাদের রেজাল্ট হয়েছে। এটাই আসলে মেইন কথা, এটাই চূড়ান্ত ডিসিশন। আসলে আমাদের রেজাল্ট ভালো করার যে প্রক্রিয়া, তাদের পরিচর্যা, এই সমস্ত বিষয়গুলো বছরের শুরু থেকেই আমাদের চলে থাকে এবং বছর শেষ পর্যন্ত পরীক্ষা পর্যন্ত তাদেরকে এই পরিচর্যার মধ্যেই রাখা হয়। শিক্ষা বোর্ডের দাবি, কৃত্রিমভাবে পাশের হার বাড়ানোর কোনো সুযোগ রাখা হয়নি। এবার প্রকৃত শিক্ষার মান যাচাই করতেই অনুসরণ করা হয়েছে নির্ধারিত নীতিমালা। যাদের প্রস্তুতি ভালো ছিল তারা ভালোই পরীক্ষা দিয়েছে। যারা এক্সামিনার খাতা দেখেছে তাদেরকে আমরা দিক নির্দেশনা দিয়েছি যে একটা শিক্ষার্থীর 10 বছরের অর্জন আপনার সামনে 3 ঘন্টায় তুলে দিয়েছে। আপনি যদি তার উপর কোনো কারণে ইনজাস্টিস করেন, তাহলে তার এই ক্ষতি পুষিয়ে নেওয়ার আর কোনো অল্টারনেটিভ থাকবে না। শিক্ষার্থীদের মনোযোগের ঘাটতি আর অনুপস্থিতিকেও দায়ী করলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষকদের দায় আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখার কথাও জানান তিনি। যে টিচারদের যে অবস্থা এবং প্রশিক্ষণ, আমাদের সিলেবাস এবং প্রশ্নের ধরন, সব মিলিয়ে এখানে একটা অসঙ্গতি কিছুটা এখনও রয়ে গেছে। এই অসঙ্গতিগুলি দূর করলে, বিশেষ করে টিচাররা, প্রত্যেকটা টিচার যদি ট্রেনিংয়ের আওতায়
আনা যায় এবং সেই ট্রেনিং বাস্তবে কাজে লাগিয়ে যদি টিচিং লার্নিং সম্পন্ন করে দেন আমাদের এই ক্রাইসিসটা কভার করা খুব সহজ হয়ে যায়। শিক্ষাবিদরা বলছেন দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্রই ফুটে উঠেছে এই ফলাফলে। আমরা ওই যে প্রতি বছর মূল্যায়নের আগে প্রশ্ন করার আগে কিছু গাইডলাইন তৈরি করি, সেই অনুযায়ী প্রশ্ন করি, মূল্যায়নও করি। এটা হওয়া উচিত দীর্ঘমেয়াদী, এটা হওয়া উচিত কারিকুলামের সাথে অ্যালাইন্ড, এটা হওয়া উচিত শিক্ষা নীতির সাথে অ্যালাইন্ড। তো আমাদের ওই যে পিছনে যে ঘাটতিগুলো রয়ে গিয়েছে এর ইম্প্যাক্টটা পড়ছে হলো পরীক্ষায় শিক্ষার্থীতে। তাই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শও তাদের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বিএনপি নেতা আলমগীর হত্যা চেষ্টা মামলায় পল্লবী ও মিরপুরে অভিযান চালিয়ে মাদক সম্রাট ল্যাংড়া রুবেল সহ 5 জনকে গ্রেফতার করেছে ডিবি। অভিযানে 2টি বিলাসবহুল গাড়ি, একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন ও 1000 পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। দুপুরে মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং এ ডিবি জানায়, গত 7 আগস্ট পল্লবীতে মাদকের 15 টাকা ভাগ বাটোয়ারা নিয়ে আলমগীরকে গুলি করে ল্যাংড়া রুবেল। গুলিতে গুরুতর আহত হন মাদক ব্যবসায়ী আলমগীর। এই সময় একজন পথচারীও গুলিবিদ্ধ হন। রুবেল 4 স্টার গ্রুপের সদস্য। তার নামে একাধিক মাদক হত্যা মামলা রয়েছে বলেও জানায় ডিবি পুলিশ। রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিং এর পাশে বেরিবেদ এলাকা থেকে গুলির ঘটনায় ব্যবহৃত লাল রঙের টয়োটা প্রিমিও গাড়ি, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ 45 5861, যোগে পালিয়ে যাওয়ার সময় ল্যাংড়া রুবেল অথবা ওরফে রুবেল ও বাপ্পা ওরফে শুটার বাপ্পাকে ডিবি গ্রেপ্তার করে। সাভারে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে এটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, নীল রঙের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড় চোপড়, কোরআন শরীফ সহ প্রেসার কুকারটি অজ্ঞাতনামা 3 জন ব্যক্তি রাতে মাঠে রেখে দেয়। এদিকে মঙ্গলবার রাতে জেলার দক্ষিণ শ্যামপুরে একটি 3 তলা ভবন থেকে 14টি শক্তিশালী পাইপ বোমা ও বোমা তৈরি সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরিফ হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তাকে নিয়ে মঙ্গলবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরিশালের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল 10:30টার দিকে আদালতের প্রধান প্রবেশদ্বারের বাম পাশে একটি ব্যাগের ভেতরে রাখা বিস্ফোরকটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই র্যাব, পুলিশের পাশাপাশি সিআইডি ক্রাইম সিন ইউনিটের সদস্যরা উপস্থিত হয়েছেন। ডিবি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালত চত্বর ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের পাশাপাশি বিস্ফোরণের প্রকৃতি জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের সিআইডির এক্সপার্ট টিম যারা, তাদেরকে মেসেজ দেয়, তারা এসেছেন। ওনারা আলামত সংগ্রহ করে ওনারা পরীক্ষা নিরীক্ষা দেখবেন যে আসলে বিষয়টা কী। তো আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। এখানে যারাই সম্পৃক্ত থাকুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিব। বাবা ছিলেন দেশের রাষ্ট্রপতি আর শীর্ষ রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা এবং মা প্রধানমন্ত্রী। তারপরও রাজনীতির মাঠে নয়, পরিচয়টা তৈরি হয়েছিল ক্রিকেটের মাঠে। খেলাই ছিল আগ্রহের জায়গা, ক্রিকেটারদের কাছে ছিলেন আপনজন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই, বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল সেই সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো আজ যার 57তম জন্মদিন। সমকর্মী আর তখনকার ক্রিকেটারদের স্মৃতিতে কেমন ছিলেন কোকো, দেশের ক্রিকেটে কি তার অবদান, সেসব নিয়ে আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। উত্তরাধিকার সূত্রে রাজনৈতিক পরিচয় থাকলেও কোকো বেছে নিয়েছিলেন অন্য এক জগৎ, ক্রিকেট। খেলাধুলার প্রতিই ছিল তার বেশি আগ্রহ। ক্রিকেট আঙ্গনে কোনো রাজনৈতিক পরিচয় নয়, বরং পরিচিত হতে চেয়েছেন একজন সংগঠক হিসেবে। কাছের মানুষের স্মৃতিতে কোকো ক্ষমতার দূরত্বের মানুষ নন, বরং ছিলেন খুবই সহজ, সরল ও ডাউন টু আর্থ একজন মানুষ। সে সময় জাতীয় দলের অধিনায়ক রাজেন সালের কাছে ছিলেন ক্রিকেটারদের বড় ভাইয়ের মতো, আর ক্রিকেটারদের আত্মবিশ্বাস যোগানোতেও কোকো ছিলেন অনন্য। অধিনায়ক হওয়ার আগে রাজেন সালেহ নিজেই যখন ছিলেন কিছুটা দ্বিধায়, তখন কোকোর কয়েকটি কথাই তাকে দিয়েছিল সাহস। সুমন ভাই ইনজুরিতে পড়েন, তারপরে হঠাৎ করে ঘোষণা আসলো যে আমি ক্যাপ্টেন্সি করব ইংল্যান্ডে গিয়ে।
তখন কোকো ভাইয়ের সাথে কথা হইতেছিল যে কোকো ভাই আমি পারবো কিনা, আপনারা যে আমাকে দিচ্ছেন এখন। তখন আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম, তখন বলতেছি যে পারবে না কেন, অবশ্যই পারবা এবং তুমি সেই ক্যাপেবল দেখে আমরা করেছি, আমরা তোমাকে সর্বোচ্চ সাপোর্ট করব এবং তুমি করে যাও। কোকোর স্বপ্ন ছিল বাংলাদেশের ক্রিকেট গড়ার। মাঠের সংকট, অবকাঠামো আর ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার বিষয়েও ছিল তার আগ্রহ। গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবে কোকোর অন্যতম উদ্যোগ হাই পারফরমেন্স ইউনিট, যেখান থেকে পরবর্তীতে উঠে এসেছে বাংলাদেশের ক্রিকেটের একাধিক তারকা। ওই উদ্যোগটা যদি না নিতেন উনি, তো ওই তৃণমূল থেকে যে প্লেয়ারগুলো বের হতো না আজকে। সাকিব আল হাসান কোথা থেকে আসছে? জিডি থেকে আসছেন। সাকিব আল হাসান বলেন, তাবিমরা বলেন। উনি ক্রিকেট ডিপ্লোমেসিতে এত ভালো ছিলেন যে ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল। এছাড়া কাজের প্রতি তার নিবেদন ছিল শতভাগ। সে সময় বিসিবিতে তার সাথে কাজ করেছেন বর্তমান পরিচালক রফিকুল ইসলাম বাবু। তার স্মৃতিচারণে উঠে আসে কোকোর ডেডিকেশন লেভেলের কথা। সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া খুব সম্ভবত, তো ওই খেলায় একটু সমস্যা হয়েছিল, রাত তখন 1:30-2টা বাজে। তো আমি ফোনে জানালাম, উনি এত সিনসিয়ার ছিলেন যে রাত 2টার সময় উনি একা ড্রাইভ করে ঢাকা স্টেডিয়ামে চলে এসেছিল এবং সমস্যার সমাধান করে দিয়েছিল। কিছু মানুষ চলে যান, রেখে যান তাদের কাজের গল্প। কিছু মানুষ থেকে যান মানুষের স্মৃতিতে, তাদের ব্যবহার, ভালোবাসা আর সহজ সরল আচরণে। আরাফাত রহমান কোকোও তেমনই একজন। রাজনীতির আলোয় বড় হওয়া একজন মানুষ হলেও খেলাধুলার প্রতি ছিল বেশি টান। আর তাই মৃত্যুর এক যুগ পরও ক্রিকেটাঙ্গনে তার অবদান নিয়েই বেশি স্মৃতিচারণ করেন তাকে কাছে থেকে দেখা মানুষগুলো। 57তম জন্মদিনে তাই কোকোকে স্মরণ রাজনীতির পরিচয় নয়, ক্রিকেটের মানুষ হিসেবেই। বলেছিল যে আমি এই মাঠগুলিকে এত ভালোবাসি যে আমার সন্তানদেরকে যেভাবে ভালোবাসি মাঠগুলিকেও ঠিক আমি ওইভাবে দেখতে চাই। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেলা 11টার দিকে মিতালি আবাসিক এলাকার 111 নম্বর বাসা থেকে লাশ 3টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন ব্যবসায়ী আব্দুস সাত্তার মিয়া, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা। এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। বাড়ি নিয়ে কোনো সমস্যা আছে কিনা, পূর্ব কোনো শত্রুতা আছে কিনা, এইটা আমাদের খতিয়ে দেখার বিষয়। এই দুটো মোটিভকে সামনে রেখে আমরা কাজ করছি। আশা করছি যে আমরা আপনাদের সহযোগিতায় শীঘ্রই একটা রহস্য উদ্ধার করি। খুলনার রূপসায় নিজ ইটভাটার ভেতরে ফখরুল শেখ নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিক্স ইটভাটায় ছিলেন ফখরুল। রাত 1টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটার ভেতরে প্রবেশ করে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফখরুল শেখ রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং নৈহাটি গ্রামের বাসিন্দা ছিলেন। নরসিংদীতে তীব্র গ্যাস সংকটে অতিষ্ঠ হয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি অটোরিকশা চালকরা। সকালে বাসাইল এলাকার টায়ার জ্বালিয়ে প্রায় 1 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় আয় রোজগার কমে চরম দুর্ভোগে পড়েছেন তারা। এদিকে অবরোধের কারণে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে চালকরা সড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। 2026-27 অর্থ বছরের রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে দেশের 86,709টি ধর্মীয় প্রতিষ্ঠান। প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিম সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিরাও এই ভাতা পাবেন। চলতি মাসে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশে মোট 82,656টি মসজিদ, 3,000 মন্দির, 752টি বৌদ্ধ বিহার ও 301টি গির্জা রয়েছে। এতে কর্মরত থাকা 2,56,074 জনই রাষ্ট্রীয় এই ভাতা পাবেন।
দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।